দেখুন, আমরা বারবার প্রশ্ন তুলেছি যে ইডি সিবিআইয়ের তদন্ত মধ্যিখানে থেমে যায় কেন, এই কেন্দ্রীয় এজেন্সিগুলো মাঝপথে ঘুমিয়ে পড়ে কেন? দু একটা কেসে নয়, প্রায় সবকটা কেসে তদন্ত হয়, সাপ্লিমেন্টারি চার্জশিট হয়, কিন্তু ফাইনাল চার্জশিট বেশিরভাগ ক্ষেত্রে হয় না, কনভিকশন হয় না, ফলে দোষীরাও শাস্তি পায় না, কদিন পরেই তারা জামিন পেয়ে যায়। সোমবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে গতকাল একেবারে একই প্রশ্ন আমি করেছিলাম। শ্রমিক শটান বলল যে কে বলল ইডি আর সিবিআইয়ের কাজে বিজেপি সন্তুষ্ট? শ্রমিক ঠিক কী বলেছিল কালকে আমাকে দেখাবো। প্রধানমন্ত্রী যখন বলেন যে গিন গিনকে হিসাব লেঙ্গে, সব থেকে বেশি হাততালি পড়ে, তার কারণ মানুষ চান যে গত 12 বছর 14 বছর 15 বছর যে দুর্নীতির অভিযোগগুলো এসছে, তার যেগুলোর কোনোটার ফাইনাল চার্জশিটও হয়নি, কনক্লুশনে পৌঁছানো যায়নি, শাস্তি অধিকাংশ ক্ষেত্রে দেয়া যায়নি, তার তো একটা হিসেব হবে। অবশ্যই হবে। প্রধানমন্ত্রী যখন বলেছেন তখন তার হিসাব হবে। হয়নি, হয়নি এর কারণ হচ্ছে বহু ক্ষেত্রেই পুলিশকে যেভাবে রাখা হয়েছিল তারা ইডি সিবিআই করেনি। ইডি সিবিআই এর কাজে বিজেপি সন্তুষ্ট কে বলেছে? আমি তো বারবার বলেছি ইডি সিবিআই কে নিয়ে বিজেপি সন্তুষ্ট নয়। আপনারা বাইরে থাকলেও অনেকে ভাবছেন ইডি সিবিআই কে হাতিয়ার করে বিজেপি নির্বাচনে লড়বে। একজনকেও গ্রেপ্তার করেছে, মেটেরিয়াল নেই গ্রেপ্তার করার মতো। গ্রেপ্তার থাকলে এবার তো হবে। আমি বলছি সেটা ইডি সিবিআই বুঝবে, আমি ওটা অধিকারী নই। ইডি সিবিআই একজনকেও গ্রেপ্তার করেনি। 356 ইম্পোজ হয়নি, তারপরেও কিন্তু আমরা ক্ষমতায় এসেছি। অর্থাৎ শ্রমিক বলছে যে কোনো রকম গ্রেফতারি ছাড়াই তারা ক্ষমতায় এসেছে, কোনো এ নিয়ে সন্দেহের কোনো অবকাশই নেই। কিন্তু আমার পরের বক্তা বিজেপির প্রতিনিধি বিমল শঙ্কর নন্দ, বিমলদার কাছে আমার প্রশ্ন থাকবে একটাই, যে এই পুরো দুর্নীতিরও একই পরিণতি হবে না তো? গ্রেফতার, কদিন ইডি হেফাজত, কদিন হয়তো সিবিআই হেফাজত, ব্যাস তারপরে কদিন পরে জামিন। বছরের পর বছর শুধু স্টুডিওতে আলোচনা হয়, কেস এগোয় না। বিমলদা, এখন তো ডবল ইঞ্জিনের সরকার, এখন কেসগুলো সব এগোবে তো? না, কেস কেন এগোবে না সেটা তো আমি বুঝে উঠতে পারছি না। নিশ্চয়ই কেস এগোবে এবং তার লজিক্যাল কনক্লুশনের দিকে যাবে, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। তার আগে আমি একটা প্রস্তাব দিচ্ছি, এই যে বঙ্গরত্ন, বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ এইগুলো হয়তো আর থাকবে না, কিন্তু আমি তৃণমূলের যে কয়েকজনকে চিনি তাদের একটা অনুরোধ করব, অন্তত তৃণমূল রত্ন এই একটা পুরস্কার চালু করতে, এবং এখন তৃণমূলের হয়ে যারা ডিফেন্ড করতে আসছে প্রদীপ্তর মতো, তাদের অন্তত এই পুরস্কারটা দিতে। কারণ এখনও তৃণমূলকে ডিফেন্ড করা যায় এবং তারপরে গোটা পৃথিবী বিশ্বভ্রমণ করা যায়, ওটা ওরা করে দেখিয়ে দিচ্ছে। ও অনেক বয়সে কম, আমার ছাত্রের মতো, তাও বলি এই তৃণমূল রত্ন এখন এরাই, এটা ছেড়ে দাও। দেখো, একটা ইংরেজিতে শব্দ আছে সেরেন্ডিপিটি। সেরেন্ডিপিটি কথাটার মানে হচ্ছে একটা কিছু খুঁজতে গিয়ে অন্য কিছু একটা খুঁজে পেয়ে যাওয়া। ওটা ভালো অর্থে ব্যবহার করা হয়, কিন্তু আমি এটা খারাপ অর্থে ব্যবহার করছি। যখন চাকরি মানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছিল, তদন্ত হচ্ছিল, সেই সময় অয়নশীলের কিছু পাওয়া তথ্য থেকে এটাতে বোঝা যায় যে এখানে আরেকটা দুর্নীতি হয়ে পড়ে আছে। এত বড় একটা দুর্নীতি, এত মানুষকে নিয়োগ করা হয়েছে এবং তাতে সুজির বোসের মতোই লোকগুলো কোটি কোটি টাকা কামিয়েছে। এখন কথা হচ্ছে যে এই প্রাক্তন এগুলো টাকা না, অভিযোগ যা জমি, ভাবুন আপনার লালু প্রসাদের জেরক্স কপি। রেলে চাকরি বিক্রি করতে গিয়ে লালু প্রসাদ জমি নিয়েছিল, এও তাই। সম্ভবত লালুর সঙ্গে এর কোনো যোগাযোগ আছে কিনা বলতে পারবো না, কিন্তু লালু যেরকম জমি নিয়ে রেলে চাকরি দিয়েছিল, এ সেরকম ফ্ল্যাট বা জায়গা নিয়ে মোটামুটি চাকরি দিয়েছে। আর রেড চার্টের কথা তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এখন একজন এগরোল দিয়ে জীবন শুরু করেছিল, এগরোল বিক্রি করাটা মোটেই অপরাধ নয়। যে এগরোল বিক্রি করে সে যদি সুস্থ জীবন যাপন করে, আমার কিচ্ছু বলার নেই, সে কাজ করে খায়। কিন্তু ইনি তারপরে তার উত্থান রকেটের গতিতে। ইনি প্রথমে গেলেন সিপিএমে, উনি সিপিএমের ক্ষেতের ফসল, পরবর্তীকালে তৃণমূলে ঢোকেন। আর তৃণমূল দেখলো রেডিমেড জিনিস পাওয়া গেছে, আর নতুন করে বানিয়ে নিতে হবে না, তার চুরির যে এক্সপার্টাইজ নলেজ আছে, এটা আমার চুরির কাজে ব্যবহৃত হবে। যারা যারা ঢুকেছে, সে তুমি শওকত মোল্লা বলো, ওদিকে জাহাঙ্গীর সাহেব বলো, এরা প্রত্যেকে সিপিএম এর ক্ষেতের ফসল। একদম রেডিমেড জিনিসকে তৃণমূল নিয়ে এসছে এবং তাকে চুরির কাজে ব্যবহার করেছে। আমি শুধু যোগ করবো, 2021-এ আপনারাও চেষ্টা করেছিলেন অনেক রেডিমেড জিনিসকে আনতে, কিন্তু ব্যাকফায়ার
দায়ের করেছিল। আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে সব কাজ সব সময় ঠিক হয় সেটা তো ঠিক নয়। আমি কোথাও ভুল হলে সেটাকে ভুল বলাটা আমি নির্দ্বিধায় স্বীকার করি, ভুলটা ভুলই। 2021 সালে ওই রকম ভুল যদি না হতো অনেক কিছু, আমরা 2021 সালেই ক্ষমতায় চলে আসতাম। সুতরাং সেই পাস্ট ইজ পাস্ট, ভুল থেকে আমরা কিন্তু শিক্ষাও নিই, ভুল থেকে শিক্ষা নিয়ে এবারে কিন্তু এইরকম সরকারটাকে মাটি থেকে উপড়ে ফেলে দিয়েছি। বলেছিলাম বঙ্গোপসাগরে ফেলবো, ওটা ভারত মহাসাগর পেরিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে, ও আর নেই। এখানে এই যে ঘটনাটা একটা বিপজ্জনক দিক আছে। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলি যে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এই যে একটা সংগঠিত অপরাধ চক্র, আমাকে এইটা বেশি ভাবাচ্ছে। এরা প্রত্যেকে কিন্তু রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেছে। ও তো এমনি অর্ডিনারি এমএলএও ছিল না, একজন মন্ত্রী ছিল, সরকারের মন্ত্রী, হাতে সংবিধান নিয়ে শপথ নিয়েছে, এবং গোটা মন্ত্রিসভার একটা বড় অংশ এখন বোঝা যাচ্ছে সংগঠিত অপরাধ চক্রের মতো কাজ করেছে। কারণ এই কাজগুলো একজন দুজন করতে পারে না, এটা একটা সংগঠিত অপরাধ চক্র। আর সবচেয়ে বড় কথা যে পার্থ গেল, বালু মল্লিক জেল থেকে বেরিয়েছে, জামিনে বেরিয়েছে, এবার এ জেলে গেল, রথীন ঘোষের কপালে কি আছে আমি জানি না, আরও পরবর্তীকালে কোন মন্ত্রী জেলে ঢুকবে আমি জানি না। তাহলে একটা মন্ত্রিসভার এতগুলো লোক যদি জেলে যায় বা তদন্তের আওতায় আসে, আমার এখানে প্রশ্ন, মন্ত্রিসভার যিনি শীর্ষে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সবার আগে তার দিকে আঙুল তুলব, এবং তাকে অবিলম্বে তদন্তের আওতায় আনা দরকার, তাকে অবিলম্বে জেরা করার দরকার। আমি নজরুল সাহেবের একটা বইয়ের উল্লেখ করছি, সম্ভবত 2020 বা 21-এ আপনি লিখেছিলেন আনমাস্কিং মমতা ব্যানার্জি। সেখানে উনি একদম ছাপার অক্ষরে, বইটা আমাকে একজন দিয়েছে, পড়ছি বইটা এখন, ছাপার অক্ষরে লিখেছেন মমতা ব্যানার্জি দুর্নীতির সঙ্গে যুক্ত। আপনি ওনাকে জিজ্ঞেস করুন, আমাকে কেউ যদি এই কথা বলে তাকে আমি কোর্টে টেনে নিয়ে যাব। আমি যতদূর জানি আপনাকে মমতা ব্যানার্জি কোর্টে টেনে নিয়ে যাওয়ার সাহস দেখাননি, অথচ আপনি প্রকাশ্যে তার দুর্নীতির অভিযোগ করেছেন তার বিরুদ্ধে। অর্থাৎ এই যে একটা ভয়ঙ্কর সংগঠিত অপরাধ চক্র, এইটা আমাকে ভাবাচ্ছে, কারণ রাজনীতিকে এটাই নষ্ট করে দেয়। একটা যা লাস্ট লাইন বলি, আমাদের সমাজে রাজনীতিবিদ, সে মুখ্যমন্ত্রী হন বা অন্যান্য মন্ত্রী হন, তারা কিন্তু সমাজে এতদিন অসম্ভব শ্রদ্ধা পেয়ে এসছেন। মানুষ তাদের দেখে, তাদের কথা শোনে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তারা যখন বলেন মানুষ হাঁ করে শোনে। এখনও মানে একজন রাজনীতিবিদ বললে লোকে শোনার চেষ্টা করে উনি কি বলছেন। সেখানে একটা সরকার 15 বছর চলল, এবং সরকারটা সরকারের মতো চলল না, চলল একটা সংগঠিত অপরাধ চক্রের মতো। এইটাই পশ্চিমবঙ্গের রাজনীতিকে না একেবারে অতল তলে তলিয়ে দিয়েছে। বিজেপির সামনে একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করেছি, যে সেখান থেকে এই রাজনীতিকে আবার একটা এমন জায়গায় নিয়ে আসা যেখানে কেউ অন্তত বলতে না পারে যে পলিটিক্স ইজ দ্য লাস্ট রেফিউজ অফ দ্য স্কাউন্ডারলস, বরং বলবে যে হ্যাঁ ভদ্রলোকেরা রাজনীতি করে। এই তৃণমূলকে দেখে মানুষের শেখা উচিত যে একটা ক্রিমিনাল দলকে, সংগঠিত অপরাধ চক্রকে, একটা গ্যাংকে ক্ষমতায় আনলে কিন্তু এই ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দলকে ভাবুন, গ্যাংকে নিয়ে একদম ভাববেন না। তাদের এবার শাস্তি পাওয়ার পালা, সেইটা শুরু হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।